দর্শক শুভ দুপুর, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। সুর, শ্রুতি আর আবেগ যখন এক স্রোতে মিলেমিশে যায় তখন তৈরি হয় এক আলাদা জাদু। আজ আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি সে জাদুর এক অনন্য নাম। বিভিন্ন ঘরানার গানকে নিজস্ব স্বাক্ষরী ভঙ্গিতে যিনি আলাদা রূপ দিয়েছেন, তৈরি করেছেন এক ভিন্ন জাদু, ভিন্ন আবেশ। তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠের উজ্জ্বল তারকা লুইপা আছেন আমাদের সাথে। শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো তো ছিলামই, আবার এত সুন্দর একটা ইন্ট্রো শুনে খুব ভালো লাগছে নিজের কাছে। আমি আমি আসলে খুব আনন্দিত বোধ করছি যে আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি এটাই খেয়াল করলাম যে আমার মনের কথাও যে ঘরানা তো আসলে অনেক রকমের হয়, বা যেটা বলি যে গানের ভিন্ন ভিন্ন ধাঁচ থাকে, শাস্ত্রীয় থাকুক, দেশের থাকুক, আধুনিক গান থাকুক কিংবা প্রেমের গান থাকুক, কিন্তু সব কিছুতে আপনার একটা আলাদা ফ্লেভার আছে, কেমন যেন মানে নিজস্ব স্বাক্ষরী ভঙ্গি রয়েছে। সে ভঙ্গিতে কিভাবে যেন দেখলেই মনে হয় যে গানটা লুইপা গেয়েছে, একটা ভরসার জায়গা আছে, সুন্দর করে গেয়েছে। ভালো লাগলো শুনে, বিকজ আপনি তো যেহেতু প্রোগ্রামটা হোস্ট করছেন, আপনি আসলে সাধারণ যারা শ্রোতারা আছেন তাদেরকে নিশ্চয়ই প্রেজেন্ট করছেন, এবং আপনার ভাবনাটাই হয়তো বা অনেকের মনেই আছে। তো সেটা জেনে ভালো লাগলো যে আমার কাছে মনে হচ্ছে যে আমার অডিয়েন্সেরই বোধহয় একটা ফিডব্যাক আপনার কাছ থেকে আমি পেলাম। এক্স্যাক্টলি তাই। রিসেন্ট একটা রিলিজ যেটা বেশ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে এই সিজনটা তো একটু উৎসব সিজন না, যে খুব আনন্দ, উচ্ছ্বাস, উৎসব হয় এই সময়, কিন্তু বাংলা গানের একটা আলাদা ডিমান্ড থাকে যে নিজের ভাষায় গানে যদি এনজয়টা করতে পারি আরো বেশি ভালো লাগবে। এমনই একটা রিলিজ চুড়ি ছমছম। একদম তাই। চুড়ি ছামছামটা আসলে আমার এই ভাবনা থেকেই রিলিজ করা, যে যেহেতু সামনে ওয়েডিং সিজন আসছে বা আমাদের স্টেজ শো বেড়েছে, তো আমরা দেখা যায় স্টেজ শোতে গেলে তো একটু মজার গান তো গাইতেই হয়। সো নিজেরই যদি একটা ওরকম গান থাকে, অনেকে বলে যে একটু 90s-এর বলিউড ভাইব আছে এই গানটার মধ্যে। হ্যাঁ, আমরা যখন কোনো বিয়েতে যাই তখন কিন্তু 90s-এর বলিউডের গানগুলোতেই ডান্স করি বা ওই গানগুলোতেই আনন্দ করি সবাই। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা বাংলা গান থাকলে বাংলা গানে কেন নয় যে আমরা আনন্দ করব। তো সেই জন্যই আসলে গানের সাথে গানের মিল আছে, মানুষের সাথে যেরকম মানুষের মিল থাকে, গানের সাথেও গানের তেমনি মিল আছে। চুড়ি ছামছাম। বাহ, দারুণ! আমারও শুনতে ভীষণ ভালো লাগলো। এটা আমারও মনের কথা যে যখন কোনো উৎসবে হিন্দি গান বাজিয়ে আমাদের উদযাপন করতে হয়, তখন কোথায় যেন মনে হয় যে কিছু একটা মিসিং, কিছু একটা নেই। আগে এটা খুব ফিল করতাম আমরা যে কেন বিয়েতে শুধুমাত্র হিন্দি গান শুনেই নাচছি, আমাদের কালচারে আমাদের ভাষায় গান কেন নেই। সেই ধারণা থেকে যে আপনার মতো শিল্পীরা কিছু নতুন চিন্তা নিয়ে আমাদের সামনে এসেছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। আচ্ছা, কাজের গল্পটা আসলে শুনতে চাই যে শুরু থেকে একদম প্ল্যানিংটা কেমন ছিল? শুরু থেকে প্ল্যানিংটা আসলে আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনেক আগে গান করেছি, 2021-এর মানে মৌলিক গান হচ্ছে রঙ্গিলা হাওয়া, ওটাই আমার শেষ গান ছিল। তারপরে অনেক দিন কোনো গান রিলিজ করিনি, কিন্তু অনেক গান তৈরি করা হয়েছে, অনেকেই কাজ করেছেন আমার গানের সাথে। কিন্তু এই যে একটা সিজন বললাম যে একটা উৎসব মুখর একটা সময় আসছে, তার আগে কি কোন গানটা রিলিজ করব এটা ভাবতে গেলেই তখন আমরা চিন্তা করলাম যে চুড়ি ছামছাম গানটাই পারফেক্ট হবে। আর এই গানটা তৈরির গল্প হচ্ছে, এই গানটায় যারা কাজ করেছে তারা একেবারেই নতুন, এই প্রজন্মের ছেলেরা। গানটার মিউজিক করেছে তানভীর, আর গানটা লিখেছে সিফাত আবদুল্লাহ আবির, গানটার মিউজিক ভিডিও বানিয়েছে রাকিব আহমেদ। তো ওরা সবাই একটা টিমে কাজ করে। ওদের সাথে আমাকে পরিচয় করালেন জুয়েল মোর্শেদ। তো ওরা হচ্ছে তানভীর এবং আবির, ওদের যেই কি বলবো কেমিস্ট্রিটা, ওরা কাজ করেছে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা যেটা ছিল সেটা ওদের করা ছিল, এবং আবিরের গাওয়া ছিল, আবিরের লিরিক ছিল। তো ওদের এই কাজগুলো যখন আস্তে আস্তে দেখলাম যে এই প্রজন্মের ছেলেরা নতুন সাউন্ড দিচ্ছে, নতুন ক্রিয়েশন করছে, যেগুলি নতুন জেনারেশনের অডিয়েন্সকে কানেক্ট করতে পারছে, আমারও আসলে ওরকম একটা ট্রেন্ডি ভাইবের গান প্রয়োজন ছিল। সো আমি তানভীরকে অ্যাপ্রোচ করলাম যে আমার জন্য তাহলে তুমি একটা এই সময়ে অডিয়েন্স পছন্দ করবে এরকম একটা গান বানাও। তো ও আমাকে অনেকগুলো গান শোনালো, তার মধ্যে এই চুড়ি ছামছাম গানটাও ছিল। আমার এই চুড়ি ছামছাম গানটা কেন জানি খুব বেশি টেনেছে গানটার দিকে। গানটা কিন্তু ইতিমধ্যে অনেক বেশি আলোচিত, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছোট ছোট ক্লিপগুলো অনেক ভাইরাল হয়েছে বলা যায়। বিশেষ করে যিনি পারফর্ম করেছেন আপনার সাথে চমক, তিনিও অনেকবার শেয়ার করেছেন।
সো মিউজিক ভিডিওর প্ল্যানিংটা নিয়ে একটু জানতে চাই যে মিউজিক ভিডিওর প্ল্যানিংটা ছিল এরকম যে আমরা গানটার মধ্যে দেখাবো একটা মানে একটা ওয়েডিং ভাইব আছে এরকম, কারণ বিয়েতে দেখা যায় যে পাত্রপক্ষ কনে পক্ষের অনেকেই নাচতে আসে মেয়েরা, তো তারা কি নাচবে সেটার জন্য আবার ডিএমএস এটার ডান্স কোরিওগ্রাফিও করেছে। সো পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে আমাকে যখন রাকিব ভাই অ্যাপ্রোচ করলো যে আমরা মডেল হিসেবে কাকে নিতে পারি, তো এই প্রজন্মে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা কাজ করছে, ইনফ্লুয়েন্সার আছে, তাদের মধ্যে চমকের কাজ আমার খুব ভালো লাগে। বিশেষ করে ও যখন বাংলাদেশকে প্রেজেন্ট করে, বাংলাদেশের বিভিন্ন ট্র্যাডিশনগুলোকেও প্রেজেন্ট করে, ওই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। যে আমরা আছে না সবাই খুব কন্টেম্পোরারি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু দেশকে নিয়ে কাজ করা বা দেশের আমি শিল্পী হিসেবে বলতে চাই যে দেশের গান নিয়ে কাজ করা, তো আমার কাছে মনে হচ্ছে মডেল হিসেবে ও যে বাংলাদেশকে প্রেজেন্ট করছে, ও তাঁতের শাড়ি পরছে, খাদি শাড়ি পরছে, পরে বিভিন্ন জায়গা দেখাচ্ছে বাংলাদেশের, সো ওইটা আমাকে খুব ইমপ্রেস করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ও যদি এই গানটাকে প্রেজেন্ট করে তাহলে হয়তো বা গানটা আরো বেশি বিউটিফাই হবে। সেই কারণেই আমার আচ্ছা, প্রোডাকশন তো গেল, পুরো কাজ রেডি হয়ে গেল, তারপর যখন রিলিজিং ডেটের আগেও তো নিজে অনেকবার দেখা হয়েছে বা রিলিজ করার পরেও হয়তো দেখেছেন, লুইপাক নিজের গান রিলিজ হওয়ার পরে কেমন শোনে? আমার রিলিজ হওয়ার আগেই আসলে অত বেশি একটা আমি দেখিনি বা শুনিনি, বিকজ আমার কাজগুলো সবসময় আন্ডাররেটেড থাকে। আমি জানি না কেন, সেটা হচ্ছে আমার ফিল্মে গান গাওয়ার সুযোগ খুব কম হয়েছে। সো আমি সবসময় চেষ্টা করি যে আমার মৌলিক গানগুলো যখন আমি রিলিজ করব, তখন আমার প্যাটার্নটা তো হচ্ছে সফট মেলোডি গান যেরকম থাকবে সেরকম একই সাথে ফিল্মি প্যাটার্নের গানও আমার নিজের প্রোডাকশন থেকে আসলে রিলিজ করতে ইচ্ছে করে, যেহেতু আমার ফিল্মে গান গাওয়া হয়নি, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো আমি ভেবেছি যে এতদিন পর যেহেতু আমার ইউটিউব থেকে গান রিলিজ করছি, আমার চ্যানেলটা তো ওরকম রানিং চ্যানেল না বা কোনো কোম্পানি, প্রফেশনাল কোনো কোম্পানি না যেখান থেকে গান আসলে অনেক ভিউ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমার আসলে এক্সপেকটেশনও ওরকম ছিল না। আমার মনে হচ্ছে এই গানটাও হয়তো খুব আন্ডাররেটেড হয়ে থাকবে, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে। এখন তো বোধহয় 6 মিলিয়ন প্লাস এটার ভিউ রানিং। আমি কখনো ভিউ দিয়ে অবশ্য কোনো কিছুকে জাজ করি না, কোনো শিল্পকর্মকে ভিউ দিয়ে আসলে জাজ করা যায় না। তারপরও এখন এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে, আমার কাছে মনে হয় যে না, ভালো কাজ যদি মানুষের কাছে স্প্রেড হয়, মানুষ যদি নাই দেখে তাহলে কি করে মানুষ জানবে? সো ভিউটা তার মানে আসলে ম্যাটার করে, কিছু না কিছু অংশ হলেও এটা আসলে ম্যাটার করে। সো সেই জায়গা থেকে পরে যখন অনেক ভিউ হয়েছে, তখন আমি বারবার দেখেছি যে আসলে গানটার মধ্যে কি আছে, যে মানুষ এত সহজেই যে মানুষ গানটা নিয়ে নিল, গানটার মধ্যে কি আছে এটা জানার জন্য আসলে আমি নিজেও অনেকবার ভিউ করেছি। আচ্ছা, ভিউ চেক করেন আসলে কতবার দিনে? এমন হয়েছে যে কোনো একটা গান নিয়ে অনেক বেশি এক্সাইটেড আপনি এবং অনেকবার ভিউ চেক করেছেন? অনেকবার ভিউ চেক করিনি, কারণ হচ্ছে আমাকে যারা, আমি এই গানটার মাধ্যমে আসলে দেখলাম যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং সবাই আমাকে অনেক ভালোবাসেন। আমাকে সবাই ফোন করে করে বলে, এই আজকে তো 2 মিলিয়ন হয়ে গেল, আজকে তো 3 মিলিয়ন হয়ে গেলো, তুমি দেখছো? আমি তারপরে ইউটিউবে গিয়ে দেখি, হ্যাঁ তাই তো, গানটা তো মিলিয়ন, আরও 1 মিলিয়ন বেড়ে গেছে এত অল্প সময়ে। তো খুব ভালো লেগেছে। ভিউ চেক করাটার চেয়ে বেশি ভালো লেগেছে যখন সিনিয়র আর্টিস্টরা অ্যাপ্রিসিয়েট করেছেন গানটা নিয়ে, বিশেষ করে আমাদের রুনা ম্যাম। উনি এত মডার্ন একটা মানুষ যে উনি আমাকে বলছেন যে তোমার মিউজিক ভিডিওটা খুব সুন্দর হয়েছে, গানটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওটা বেশি ভালো লেগেছে। এবং এর আগেও কিন্তু আমি যখন জোছনা করেছে আরই করেছি, উনি আমাকে বলেছে এই ভিডিওটা কে করলো? আমি বললাম যে এটা প্রেক্ষাগৃহের করা, শাহরিয়ার পলক করেছে ভিডিওটা। তারপরে কিন্তু ওনার যেই গানটা রিলিজ হলো ওনার বার্থডেতে, ফেরাতে পারিনি, ওনার গাওয়া, ওনার সুর করা গানটা, সেই গানটা কিন্তু পরে প্রেক্ষাগৃহেরই মিউজিক ভিডিও করা ছিল। সো উনি খুব আপ টু ডেট যে নতুন কি কাজ আসছে, নতুন ছেলেমেয়েরা কি কাজ করছে, এই প্রজন্মের আমরা কি করছি, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেসব নিয়ে উনি খুব মডার্ন একজন মানুষ। আমি বলবো এটা আমাদেরকে অনেক বেশি অ্যামেজড করে যে আসলে কিভাবে সবগুলো কাজ নিয়ে তিনি ট্র্যাক রাখছেন। বিশেষ করে সেরা কণ্ঠের অনেকেই রয়েছেন যারা তার খুব কাছাকাছি, এবং তিনি যেখানেই যান, বিশ্বের যেখানেই যান না কেন, তিনি কিছু নাম আছেন যে অবশ্যই মেনশন করেন এই প্রজন্মের কথা। তার মধ্যে লুইপা তো অন্যতম জায়গায় আছে আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ। আচ্ছা, বাড়িতে এক্সপ্রেশন, আমি জানি বাড়িতে একটা ক্ষুদে সদস্য আছে, তিনি এখন ক্ষুদে আছেন কিনা আমি জানি না, অনেকটা বেড়ে উঠেছেন বুদ্ধিতে, মেধায়, সবকিছুতে। মায়ের গান রিলিজ হওয়ার পরে তিনি কি করেন? মায়ের গান রিলিজ হওয়ার পরে ও তো আমার মনে হয় যে দিনের মধ্যে ওই এতবার শোনে পায়রা,
যে আমি কি বলবো, আমার মনে হয় অর্ধেক অর্ধেক ভিউজ তো ওরই হওয়ার কথা। আর আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার কাজ নিয়ে প্রাউড ফিল করে, ওর ফ্রেন্ডসদেরকে বলে। তো রিসেন্টলি ওর একটা ফ্রেন্ড ওকে একটা ভয়েস নোট পাঠিয়েছে যে পায়রা, আমাদের তো ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তুমি কি আমার সাথে আমার ভ্যাকেশনে, আমি যাচ্ছি বাইরে, তুমি কি যাবে আমার সাথে? তো পায়রা আনসার করেছে যে অ্যাকচুয়ালি আমার মা তো একজন সিঙ্গার, আমার মা অনেক বিজি দিস 2 মান্থস, আমার মায়ের অনেক কাজ আছে, স্টেজ শোজ আছে, তো আমি আসলে তোমাকে জয়েন করতে পারছি না। তো এই যে ওর কম্প্রোমাইজিং একটা মানসিকতা, এবং ও বুঝতে পারছে যে আমি আজকে কাজে যাচ্ছি। আমাকে যদি বলে যে আমি যদি বলি যে পায়রা আজকে কি করবে বাসায়, বললো আজকে তো আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার যেহেতু শো আছে, সো আজকে আমি বাসায় থাকবো। এই যে ও আমাকে হেল্প করছে আমার কাজে, এটা আসলে আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার সাথে খুব কোঅপারেট করছে। এই গল্পটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ইন্সপায়ারিং মনে হলো, কারণ একটা সময় ছিল যে মায়েরা বাড়িতে থাকবে, সন্তানের প্রতি সম্পূর্ণ দায়িত্ব পালন করবে বাড়িতে থেকে, এটাই খুব নর্মাল ছিল। কিন্তু এই যে সন্তানকে বোঝানো যে মায়ের একটা আলাদা জীবন আছে এবং সেই জীবন আসলে মুক্ত, সেই সাপোর্ট আসলে সন্তানের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি। তা তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় যে এত ছোট একটা বাচ্চার কাছ থেকেই যখন সেই সাপোর্টটা পাচ্ছি, এটা আসলে অনেক বেশি, মানে মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটা ব্যাপার আমার কাছে। পাড়ার কাছ থেকে আসলে অনেকে শিখুক, আমরা চাই। আচ্ছা, রিয়েলিটি শো দিয়ে আসলে আপনার যাত্রা শুরু হয়েছিল, তার মধ্য দিয়ে আপনাকে অনেক মানুষ দেখেছে, চিনেছে, শুনেছে। এখন এ পর্যায়ে এসে নিজে একটা রিয়েলিটি শোর জাজ হিসেবে কাজ করা কেমন এক্সপেরিয়েন্স? এটা আসলেই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি বলবো, কারণ আমি যে রিয়েলিটি শোতে বসেছি ওটা একদম বাচ্চাদের একটা রিয়েলিটি শো, আর বাচ্চাদেরকে জাজ করা তো খুবই কঠিন, কারণ প্রত্যেকটা বাচ্চার একটা নিজস্ব কি বলবো, একটা বিউটি আছে, একটা কিউটনেস আছে। তো এত ছোট ছোট বাচ্চারা যে গান গাইছে, আমার মনে আছে আমি যখন সেরা কণ্ঠে ছিলাম, প্রথম ক্যামেরার সামনে মঞ্চে এসে দাঁড়িয়ে যে গানটা গাবো, একটা ভিতরে অন্যরকম ভয় কাজ করে, এবং সামনে গুণী মানুষেরা, গুণী জাজেস বসে থাকেন। সো ওই জায়গাটায় নিজেকে ম্যানেজ করে সুরে গান গাওয়াটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর এত ছোট ছোট বাচ্চারা যখন এই কাজটা করছে নির্ভয়ে, নির্দ্বিধায়, আমার কাছে মনে হয়েছে যে আমি ওদের থেকে অনেক কিছু শিখে বের হয়েছি এই আয়োজনটা থেকে। এবং ছোট বাচ্চাদেরকে আমি তো আসলে জাজ করিনি, ওরা সবাই আমার কাছে প্রত্যেকেই এক একজন এক একটা স্টার। তো এই জিনিসটা যেন ওরা ধরে রাখতে পারে, আমাদের বড়রা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন, এই যে রুনা ম্যাম, সাবিনা ম্যাম, ওনারা আমাদের জাজ ছিলেন, ইমনদা আমাদের জাজ ছিলেন, তো ওনারা যে পরবর্তীতে আমাদেরকে যে নারিশমেন্টটা করেছেন, তুমি লাইভে এই গানটা গাচ্ছ, এটা ভালো হচ্ছে না, এটা গাও, এই সাপোর্টটা যে ওনারা করেছেন, আমরাও যেন বড় হিসেবে আমাদের এই ছোট বাচ্চাদের সাথে থাকতে পারি, সেরকম একটা মন মানসিকতা নিয়ে চলতে চাই, এবং সেই সাপোর্টটা যাতে ওদেরকে করতে পারি, সেই অনুকূল পরিবেশটাও আসলে চাই আমাদের অডিয়েন্সের কাছ থেকে। দারুণ। কিছুক্ষণ আগে কিন্তু আপনি সিনেমার গান নিয়ে কথা বলছিলেন, যে আসলে একজন শিল্পীর ভয়েসকে আসলে অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে আসলে সিনেমা এমন একটা প্ল্যাটফর্ম। তো সিনেমার গান কম করা হচ্ছে বা কম করা হয়েছে বা হয়নি, এর পেছনে কারণ কি মনে হয় আপনার? কারণটা আসলে আমি জানি না। আমার কাছে ফার্স্ট অফ অল মনে হয় যে বাংলাদেশের সিনেমা তো এমনিতেই কম, শুধু ঈদ ছাড়া তো আমরা ওরকম হলমুখী হইও না, কারণ সিনেমা আসে না। একটা সিনেমাতে গানও তো খুব বেশি থাকে না, দেখা যায় 2, 3, 4, 5টা গান থাকে। সো যদিও ভ্যারাইটি থাকে, কোনোটা আইটেম সং থাকে, কোনোটা সফট মেলোডি থাকে, কোনোটা রোম্যান্টিক সং থাকে, তো সেই জায়গাটা বিবেচনা করলে কিন্তু মিউজিক ডিরেক্টররা আসলে চেঞ্জ করে আর্টিস্ট নিতেই পারেন। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে এখন আর্টিস্টের সংখ্যা এত বেশি হয়ে গেছে, মানে প্রপোর্শনটা কি, সিনেমার সংখ্যা এত কম, আর্টিস্টের সংখ্যা অনেক বেশি। সো সব শিল্পীকে যে আসলে সিনেমার গানে কাজে লাগানো যাবে সেরকমও সুযোগ হয়ে ওঠে না। আরেকটা জিনিস যেটা সবাই বলে যে সিন্ডিকেট আসলে আমি মনে করি যে চোখের সামনে থাকাটাই আসলে সিন্ডিকেট, এবং ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায় অনেক সময়। সো আমি যদি আমার মিউজিক ডিরেক্টরের সামনে নাই থাকলাম, উনি কি করে জানবে যে ওরকম একটা মেয়ে আছে এই গানটা ভালো গাইতে পারবে? ওনার তো নলেজেই থাকবে না বিষয়টা। আর একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে এখন যেহেতু মানে সিনেমার গানগুলো যিনি সিনেমার প্রডিউসার আছেন উনি ডিসাইড করেন। আগে যেরকম সিনেমার প্রডিউসার কারা ছিলেন, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার ছিলেন,
শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার ছিলেন, ওনারা নিজেরাই কিন্তু সিনেমা প্রডিউস করেছেন, নিজেরাই তো আসলে সঙ্গীতজ্ঞ ওনারা। এক্স্যাক্টলি। তো ওনারা ভালো জানতেন যে এই নায়িকার সাথে কার গানটা গাওয়ালে ভালো Sync করবে ভালো। করবে, রাইট। তো এখন যেটা হচ্ছে মিউজিক ডিরেক্টরদের হাতেও আসলে সব কিছু নেই, অনেক সময় সিনেমার প্রডিউসার যারা আছেন, ডিরেক্টর যারা আছেন, তাদের উপরই অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক বিষয় আছে, অনেক আনুষঙ্গিক বিষয়ের জন্য হয়তো বা আমার মনে হয় যে অনেক শিল্পীরা পিছিয়ে পড়ছে। তো সেই বিষয়গুলো যদি একটু নজরে আসে, যারা সিনেমার ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, আমার মনে হয় যে তাহলে সব আর্টিস্টরাই টিকে যাবে একসময়। আবার এমন একটা ব্যাপার আছে যে ঘুরে ঘুরে এক ধরনের বা একই শিল্পীকে আমরা অনেকগুলো কাজে বা মেগা প্রজেক্টের সাথে পাচ্ছি। যেমন হচ্ছে যে একবার একটা শিল্পী যদি হিট সং চলে আসছে, তাকে পুঁজি করে আসলে পরবর্তীতে আরও হিট সং আসবে, এরকম একটা ধারণাও আসলে চলমান রয়ে গেছে। সেই জায়গা থেকে অনেক মেধা আসলে অনেক সময় মনে হয় যে বড় প্ল্যাটফর্মগুলো থেকে পিছিয়ে পড়ছে। একদমই তাই। আর আমার কাছে মনে হয় যে এখন যেহেতু একটা যুগটাই পরিবর্তন হয়ে গেছে, সবাই একটা ট্রেন্ডি জিনিসের উপর নির্ভর করে এবং ভাইরাল হবে কোনটা, যেটা আপনি বললেন যে ওই বিষয়গুলো আসলে মাথায় রাখে সবাই। সো আমার মনে হয় যে যারা পৃষ্ঠপোষকতা করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন কোম্পানি থেকে অনেক সময় গান রিলিজ হচ্ছে অনেক আর্টিস্টদের, সেই গানগুলোকে যেন বেশি বেশি প্রমোট করা হয়। আমি যেটা বললাম যে ভিউ, আমরা অনেক সময় আর্টিস্টরা মূল্যায়ন করি না, কিন্তু দর্শক তো আসলে ভিউয়ের ওপরই ডিপেন্ড করছে। সো ওই ভিউটা যাতে সবার কাছে যাতে পৌঁছে যায় গানটা, সেই দিকটা যাতে যারা পৃষ্ঠপোষকতা করছেন তারা একটু খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় যে আর্টিস্টরা কেউ পিছিয়ে পড়বে না, সবাই আরও গানমুখী হবে। বাহ, দারুণ। আচ্ছা, যে ফেস্টিভ সিজনের কথা কিন্তু চলে আসলো এবং যা পুঁজি করে আসলে বা যা থিমটা মাথায় রেখে আসলে চুরি চমচম গানটা, এছাড়াও কিন্তু এই সিজনের আরও একটা দারুণ গ্ল্যামার বলবো শিল্পীদের জন্য, যে স্টেজ পারফরমেন্সগুলো অনেক বেশি বেড়ে যায়, তাই না? তো এবার আসলে লুইপার স্টেজ পারফরমেন্সগুলো কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার তো সবচেয়ে কমফোর্ট জোন এবং ভালো লাগার জায়গাই হচ্ছে স্টেজ, কারণ এখানে অডিয়েন্সের সরাসরি ফিডব্যাক পাই এবং আমার কাছে মনে হয়েছে চুরি ছামছাম গানটার আমি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে যেরকম রেসপন্স পেয়েছি, তার থেকে বেশি রেসপন্স পেয়েছি এবারের সিজনের শোগুলোতে। স্টেজে? হ্যাঁ, স্টেজে। আমার মনে হয় যে স্টেজে যখন গেছি তখন এই গানটা প্রত্যেকটা আয়োজনেই আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আর আমি প্রত্যেকটা আয়োজনেই গেয়েছি এই গানটা। আমার সাথে আমার অডিয়েন্সও গেয়েছে, নেচেছে। সেটাই আসলে খুব ভালো লাগার বিষয় যে হ্যাঁ, মানে আমি নিজের চোখে দেখছি আসলে এই গানটার ফিডব্যাকটা কেমন। বা দারুণ। যদি লুইপাকে জিজ্ঞেস করি যে আপনার মিউজিক ক্যারিয়ারে আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তি এখন পর্যন্ত কোনটি, সেই সাথে জীবনে কোনো হতাশা রয়েছে কিনা এই ক্যারিয়ার বিষয়ে? আমার ফার্স্টে আমি পরের প্রশ্নটার উত্তর দিই, সেটা হচ্ছে গিয়ে আমার জীবনে কোনো হতাশা নেই, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আমি একটা সুখী মানুষ। আর মানে আমি উইদাউট এনি নোটিস আমি ঘুমিয়ে যেতে পারি, তারপরে আমি হাসতে পারি। আমি শেষ কবে কেঁদেছি আমার মনে নাই। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। টিপসটা হচ্ছে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তার পেছনে কারণটা হচ্ছে ওই যে এবার প্রথম প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে আমি জীবনে কোনো কিছু পরিকল্পনা করিনি। মানে আমি বড় হয়ে এটা হব, আমি বড় হয়ে সঙ্গীত শিল্পী হব, এটা কিন্তু আমি প্ল্যান করে হয়নি আমার জীবনে। বা আমি যে সেরা কণ্ঠে পার্টিসিপেট করেছি সেটাও খুব আনপ্ল্যান্ড ছিল। মানে আমার মা এই আয়োজনটা দেখতেন আগের সিজনগুলো, তারপর আমাদের সিজনের যখন এলো, মানে অ্যাড এলো টেলিভিশনে, তখন আমার মা আমাকে বললেন যে তুমি এটাতে পার্টিসিপেট করো, এটা একটা রিয়েলিটি শো হচ্ছে। তো আমি বললাম যে আমার তো পরীক্ষা, আমি তো পারবো না। তখন আমার মা একটু মন খারাপ করেছিলেন। তারপরে আমি রেজিস্ট্রেশন করে ফেলি এবং আমার মাকে নিয়ে যখন আমি বিভাগীয় পর্যায়ে প্রথম টিকে যাই, তারপর আস্তে আস্তে কিন্তু এই রিয়েলিটি শোর মাধ্যমে আমি টেলিভিশনে এলাম। তো এই রিয়েলিটি শোর পরেই তো টেলিভিশনে পারফর্ম করা হলো, আমি জানলাম যে আমারও অডিয়েন্স তৈরি হয়েছে এবং গানটাকে আমার প্রফেশনালি করতে হবে। তো এই ছিল হচ্ছে আমার জার্নিটা, মানে কোনো প্ল্যান ছাড়াই। তো যাই হচ্ছে ভালো হচ্ছে, এই যে মানুষ ভালোবাসছে, এটা তো আসলে আমি চেয়ে পেয়েছি তা না, এটা না চাইতেই পাইছি, পেয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় এটাই আমাকে অনেক ভালো লাগা একটা ভেতরে সৃষ্টি করে, যে আমি ভালো আছি, আমাকে সবাই ভালোবাসছে, তার মানে আমি ভালো আছি। বাহ, দারুণ। কিন্তু এটা একটা মোটিভেশন বলতে পারি, যে ভালো থাকা, খুব অল্পর মধ্য থেকে ভালো থাকা এবং অনেক বেশি প্রত্যাশা জীবন থেকে না করা, তাই না? আসলে আচ্ছা, এখন জীবনটা আসলে কেমন যাচ্ছে? মানে ব্যস্ততা কেমন থাকে? একটা সাধারণ দিনের রুটিন লুইপার কেমন থাকে? একদম মিউজিক্যাল। আমার কাছে মনে হয় যে
আলহামদুলিল্লাহ আমি তো কাজের মধ্যেই আছি। তো এই যে কাজের মধ্যে থাকতে পারছি এটা একটা ব্লেসিং। আর পাশাপাশি যেহেতু আমার ঘরেও মিউজিকের মানুষ, আমার জীবনসঙ্গী যেহেতু মিউজিকেরই একজন মানুষ, সে চ্যানেল আইতেই কাজ করতো। আবার পাশাপাশি আমার মেয়েটাও মিউজিক্যাল। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলির মানুষজন যারা আছেন তারা সবাই আমার ক্যারিয়ার বা আমার কাজটারই অনুকূলে আছেন। সো আমার সবকিছু মিলে কিন্তু শুধু এগিয়েই যাওয়া। এবং আমি নিজে খুব অলস মানুষ, আমাকে মনে হয় যে পেছন থেকে কেউ একটু সামনে এগিয়ে দিলে হয়তো বা আরেকটু সামনে এগোতে পারবো। তো এই মানুষগুলো বা ইন্ডাস্ট্রির যে মানুষগুলো আছে, ইন্ডাস্ট্রির যে বন্ধুরা আছে, যারা কলিগ আছে বা যারা এতদিন ধরে যাদের সাথে কাজ করছি, সহশিল্পীরা, তারা সবাই সামনে এগিয়ে দিচ্ছে তাদের ভালোবাসা দিয়ে। এটাই আসলে আমি কি বলবো যে মানে আমাকে মোটিভেটেড করছে, আমাকে অনুপ্রাণিত করছে যে আরো ভালো কিছু কাজ করার। পাশাপাশি এই যে নতুন একটা গান রিলিজ হলো, এই গানটা দিয়ে যে মানুষ এত সুন্দর তারা অ্যাকসেপ্ট করেছেন, তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। সো এখন কিন্তু আমিও অনুপ্রাণিত যে না, আমার আরও নতুন কাজ তাদেরকে দিতে হবে, এবং একটা দায়িত্বশীল একটা মনোভাব আমার মধ্যেও তৈরি হচ্ছে যে না, কাজ তো তারা ভালোবাসছে, আমাকে কাজ করতে হবে আরও। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যখন নিজের গানগুলো দেন, ওখানে তো আসলে অনেক দর্শকরা আছে মন্তব্য জুড়ে দেন, হয়তো অধিকাংশ সময় পজিটিভই হয় সঙ্গীত শিল্পী, বিশেষ করে আপনার ক্ষেত্রে নেগেটিভও অনেক আছে। আপনি কি সেই কমেন্টগুলো গো থ্রু করেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো কমেন্ট পড়ি, আমি সবগুলো মেসেজও পড়ি। আর আমি দিনে একটা সময় আলাদা করে রাখি এই সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলো পড়ার জন্য। তার কারণ হচ্ছে ওনারাই তো আমার অডিয়েন্স। কিন্তু হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি কোনো কিছু পোস্ট করবেন, সেখানে পজিটিভ নেগেটিভ সব ধরনেরই কমেন্টস থাকে। একটা মানুষকে যেরকম সবার ভালো লাগে না, কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আবার একটা মানুষেরও কিন্তু সব কিছু ভালো লাগে না, পছন্দের একটা ভ্যারিয়েশন তো থাকেই। তো সেই ক্ষেত্রে যারা নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকেও মূল্যায়ন করি, কারণ তারা যখন আমাকে নেগেটিভ কমেন্ট করবে আমার কিন্তু নিজেকে বেটার করার জায়গাটা তৈরি হবে যে হ্যাঁ, আমাকে এই জায়গাটায় আরো ইমপ্রুভ করতে হবে। কিন্তু কিছু কমেন্টস থাকে যেগুলো আসলে প্রিপেয়ার্ড থাকে যে তারা এই কমেন্টটা করবে, তারাও নিজেরা মন থেকে স্থির থাকেন যে এই কমেন্টটা ওনারা করবে, সেটা ভালো হোক খারাপ হোক। সেগুলো এখন তো আমরা অডিয়েন্সরা দেখলেই বুঝি যে কারা আসলে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কারা একটা জাস্ট কমেন্ট করার জন্য বসে আছেন। এই জিনিসগুলো আসলে এখন প্রুভড, আমরা বুঝে যাই দেখলেই। একেবারে শেষের দিকে আছি। শেষ প্রশ্ন হচ্ছে, আমি জানি না আসলে উত্তরটা এটার কেমন হতে পারে, যেহেতু বলেছেন আপনি খুব বেশি প্রত্যাশা জীবন থেকে করেন না। এখন এই সময় এসে কি আসলে জীবনের কোনো স্বপ্ন রয়েছে? স্বপ্ন একটা স্বপ্ন তৈরি হয়েছে এখন এসে, সেটা হচ্ছে যে নতুন কিছু না, মানে যেই ভালোবাসাটা পাচ্ছি এটার ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, মানে এরকমই যেন থাকে। এটা থেকে আমি যেন, মানে আমি যদি এভারেজ থাকি, আমার খুব বেশি উপরে ওঠার শখ নেই, কিন্তু আমি ধাপ করে আবার নিচেও যেন পড়ে না যাই, আমার যেন ওই স্থিতিশীলতাটা থাকে, ওই একই গতিতে যেন আমি চলতে থাকি, এই স্বপ্নটাই শুধুমাত্র দেখি। খুব সাধারণ একটা স্বপ্ন, কিন্তু আমার মনে হয় এই সাধারণ জিনিসটাই মানুষকে অনেক বেশি শান্তিতে রাখতে পারে, তাই না? সত্যি তাই। অনেক ধন্যবাদ, গল্প করে অনেক আনন্দ হয়েছে। আসলে আমার মনে হয়েছে যে আপনি যে কথাগুলো বলেছেন মন থেকে বলেছেন, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগলো, এবং যেহেতু আমার তো মনে হচ্ছে নিজের বাড়িতে বসেই আমি আজকে আড্ডা দিচ্ছি, যেহেতু নিজের ফ্যামিলিতে এসেছি, চ্যানেল আই পরিবারের সাথে সময় কাটাতে পারা মানেই আসলে ভালো লাগার কিছু মুহূর্ত। অনেক 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 শুভকামনা আপনার ক্যারিয়ারের জন্য, আরো দারুণ দারুণ মিউজিক আপনি আমাদেরকে উপহার দিন, আর অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আয়োজন আজকের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।